Good morning, all of you. Today discuss about basic structure Indian Constitution. সংবিধানের মৌলিক কাঠামো কি এটা আমরা আজকে আলোচনা করব। বেসিক স্ট্রাকচার ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্ট্রিন কিভাবে বিবর্তন হয়েছে, জুডিশিয়ারি কিভাবে বিবর্তন করেছে সেটা আমরা আলোচনা করব। তো basic structure doctrines of the constitution, evolution of the basic structures. প্রথমে এটা জানা দরকার যে বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধানের মৌলিক কাঠামো। তবে প্রথমে প্রশ্ন উঠতে পারে সংবিধান কী। আমরা জানি সমাজবিজ্ঞানের আলোচনায় কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই, তবে সংবিধান বলতে যেটা বলা যেতে পারে, সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন বা সুপ্রিম ল। এবার এখানে আবার প্রশ্ন উঠতে পারে কেন সুপ্রিম ল। তার মধ্যে একাধিক কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ বলা যেতে পারে, আমরা সবাই জানি যে দেশের 3টি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। সেগুলো কি কি? প্রথমে হচ্ছে লেজিসলেটিভ, আইন বিভাগ, এক্সিকিউটিভ, শাসন বিভাগ, আর জুডিশিয়ারি, বিচার বিভাগ। তো লেজিসলেটিভ ল মেকিং বডি, তার কাজ কি? আইন প্রণয়ন করা। আরও অনেক কাজ করে, আইন প্রণয়ন করে, সংবিধান সংশোধনও করে। এক্সিকিউটিভ কি করে? ল ইমপ্লিমেন্ট বডি, আইন বিভাগ যে আইনগুলো প্রণয়ন করে সেগুলোকে বাস্তবায়ন করে বা প্রয়োগ করে, সেগুলো হচ্ছে এক্সিকিউটিভ। হ্যাঁ, আর জুডিশিয়ারি আইনের ব্যাখ্যাকর্তা, সংবিধানের রক্ষাকর্তা, সংবিধানের গার্জেন, এগুলো হচ্ছে জুডিশিয়ারি। তাহলে দেশের সর্বোচ্চ আদালত কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে বিচার বিভাগ। তো বিচার বিভাগের কাজ হচ্ছে আইনের ব্যাখ্যা করা, রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, এটাই। তো এখানে প্রশ্ন উঠতে পারে সংবিধান কেন সুপ্রিম ল। একাধিক কারণ থাকে, তার মধ্যে একটি কারণ যেটি একাধিক কারণ থাকে তার মধ্যে এটা একটি কারণ হতে পারে যে দেশের যে সর্বোচ্চ 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এইগুলোকে কি করে? রেগুলেট করে, মেনটেন করে। আইন বিভাগের যে ক্ষমতা, পাওয়ার, শাসন বিভাগের ক্ষমতা, পাওয়ার, জুডিশিয়ারির গঠন, ক্ষমতা, পাওয়ার, সব কিছুই সংবিধান দ্বারা কি হয়? নিয়ন্ত্রিত হয়, বা সংবিধানের দ্বারাই বা সংবিধানে সেগুলোকে ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন উঠতে পারে, সংবিধান যদি সুপ্রিম হয় তাহলে সংবিধান কেন সংশোধন করতে পারে পার্লামেন্ট? তো পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে, জুডিশিয়ারি সংবিধানকে বিবর্তনের মাধ্যমে সংশোধন করতে পারে, ইন্টারপ্রিটেশনের মাধ্যমে। তাহলে এখানে প্রশ্ন উঠতে পারে যে পার্লামেন্ট কি সংবিধান সংশোধন করতে পারে? হ্যাঁ, পার্লামেন্ট সংশোধন করতে পারে। তাহলে সংবিধানের মৌলিক কাঠামো কি বা বেসিক স্ট্রাকচার কি? সংবিধানের মৌলিক কাঠামো। পার্লামেন্ট ক্যান অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন বাট ক্যান নট অ্যামেন্ডমেন্ট বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো সেগুলোকে পরিবর্তন করতে পারে না। তাহলে সংবিধানের যে মৌলিক কাঠামো কীভাবে তার বিবর্তন হয়েছে, কোনগুলো মৌলিক কাঠামো, জুডিশিয়ারি কতটা অবদান রয়েছে যে মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার বিবর্তনের ক্ষেত্রে, সেগুলো আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব। তাহলে প্রথমেই দেখি বেসিক স্ট্রাকচার, দ্য ডক্ট্রিন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা আমরা ভারতের সংবিধানের মৌলিক কাঠামো নিয়ে আলোচনা করছি। ইভলিউশন দ্য বেসিক স্ট্রাকচার, যে বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোর কীভাবে বিবর্তন হয়েছে। তাহলে প্রথমে যেটা জানা দরকার, দ্য ওয়ার্ড বেসিক স্ট্রাকচার ইজ নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। প্রথমে যেটা জানতে পারলাম যে বেসিক স্ট্রাকচার বা সংবিধানের যে মৌলিক কাঠামো শব্দটি ভারতের সংবিধানের কোথাও বর্ণনা নাই।
তাহলে কীভাবে হয়েছে? দ্য কনসেপ্ট ডেভেলপড গ্রাইডলি দ্য উইথ ইন্টারফারেন্স অফ দ্য জুডিশিয়ারি from time to time the protect the basic right of the people, the ideals of the philosophy of the constitution. তাহলে কি হয়েছে যে বিচার বিভাগের কাজ হচ্ছে সংবিধানের ব্যাখ্যা করা। বিচার বিভাগ বিভিন্ন সময় সংবিধান ব্যাখ্যা করতে গিয়ে সেটা মৌলিক কাঠামোর ধারণাটা সেটা গড়ে তুলেছেন। সংবিধানের যে দার্শনিক ভিত্তি রয়েছে সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে বা জনগণের যে নাগরিকের অধিকার যে রক্ষা করতে গিয়ে বেসিক স্ট্রাকচার বা সংবিধানের যে মৌলিক কাঠামো সেটা গড়ে তুলেছে। কিভাবে গড়ে তুলেছে সেগুলো আমরা দেখব। The first Constitution Amendment Act 1951 was the challenge. আমরা জানি প্রথম সংবিধান সংশোধন কখন হয়েছিল? প্রথম সংবিধান সংশোধন দ্য ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1951 সালে। তো তখন কি হয়েছিল? একটা কেস স্যুট হয়েছিল বা ফাইল হয়েছিল। কেন সেটা আমরা দেখছি। দ্য ওয়াজ চ্যালেঞ্জ দ্য শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন কেসেস। The amendment that challenged the ground that it violates the part 3 of the Constitution, therefore should be considered invalid. ভারতের যে সংবিধানে তৃতীয় অধ্যায়ে যে মৌলিক অধিকার রয়েছে সেটাকে ভায়োলেট হয়েছিল বলে তার বিরুদ্ধে কেস করা হয়েছিল। তো সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল? দ্য সুপ্রিম কোর্ট দে হেল দ্যাট দ্য পার্লামেন্ট আন্ডার আর্টিকেলস, সুপ্রিম কোর্ট বলে যে সংবিধান সংশোধনের ক্ষমতা তো পার্লামেন্টের হাতে রয়েছে, সেটা তো সংবিধানের প্রভিজনে দেওয়া হয়েছে 368 হ্যাজ পাওয়ার টু দ্য অ্যামেন্ডমেন্ট এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্ট জানায় যে সংবিধানের যে সংশোধনের পাওয়ার সেটা তো 368 নম্বর ধারায় রয়েছে, তাই সংসদ কি করতে পারে? হ্যাজ দ্য পাওয়ার টু অ্যামেন্ডমেন্ট এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তাই সংসদ ভারতের সংবিধান যে কোনো পার্ট সংশোধন করতে পারে, ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইট হতে পারে, ডিপিএসপি হতে পারে, আরও অনেক কিছুই হতে পারে। তারপরে সেকেন্ড কেস দেখা যাক। দ্য কোর্ট গিভ সাম দ্য রুলিং সজ্জন সিং ভার্সেস স্টেট রাজস্থান, সেই সেম কথাই একই কথাই বলে, কিন্তু একটু পরিবর্তন লক্ষ্য করা যায়। কোন কেসের মাধ্যমে? ইন দ্য গোলকনাথ ভার্সেস স্টেট পাঞ্জাব কেসেস in 1967 সালে দ্য সুপ্রিম কোর্ট ওভাররুল, আগে যে রায় দিয়েছিল তার বিপরীত রায় দিয়েছিল। সুপ্রিম কোর্ট হেল দ্যাট দ্য পার্লামেন্ট হ্যাজ নো পাওয়ার অ্যামেন্ড পার্ট 3। গোলকনাথ ভার্সেস স্টেট পাঞ্জাব কেসে সুপ্রিম কোর্ট জানায় পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু পার্ট 3 যে সংবিধানের 3 নম্বর যে পার্ট 3 তৃতীয় অধ্যায়ে যে মৌলিক অধিকার আছে সেগুলো সংশোধন করতে পারে না। আরও কি বলে? অ্যাকর্ডিং টু দ্য সুপ্রিম কোর্ট রুলিং দ্য আর্টিকেল 368 only lays down the procedure the amendment constitution does not give the absolute power the parliament amendment any part of constitution. সুপ্রিম কোর্ট জানায় সংবিধান 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন আছে, কিন্তু পার্লামেন্টের পাওয়ার কিন্তু অবাধ অসীম নয়, যে কোনো অংশ সংশোধন করতে পারে না। তারপর দেখা যায় কি হচ্ছে। দ্য পার্লামেন্ট ইন 1971 পাস 24 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট, 24তম সংবিধান সংশোধন হয় 1971 সালে। সেখানে অ্যাক্ট গিভস, এই সংবিধান সংশোধনের মাধ্যমে দ্য অ্যাবসোলিউট দ্য পাওয়ার দ্য পার্লামেন্ট মেক দ্য চেঞ্জ ইন কনস্টিটিউশন। 24তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়, যে অবাধ ক্ষমতা দেওয়া হয়, এবং পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশ কি করতে পারে? সংবিধান সংশোধন করতে পারে। কিন্তু 1973 সালে কেশবানন্দী ভার্সেস স্টেট কেরালা কেসেস সুপ্রিম কোর্ট হেল দ্যাট, 1973 সালে এই কেসটা খুব গুরুত্বপূর্ণ। 1973 সালে কেশবানন্দী ভারতী ভার্সেস স্টেট কেরালা কেসেস সুপ্রিম কোর্ট রায় দেন। Supreme Court held that Parliament has power to amendment Constitution. Supreme Court কি বলে? Parliament can be amendment Constitution but cannot amendment basic structure of the Constitution. কেশবানন্দী ভারতীয় স্টেট মামলায় বলে যে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু সংবিধানের
মৌলিক কাঠামো সংশোধন করতে পারে না। তাহলে এখানে প্রশ্ন উঠতে পারে, আমরা এতক্ষণ দেখলাম যে বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো সংবিধানের যে পার্লামেন্ট সংশোধন করতে পারে না মৌলিক কাঠামো। তাহলে এখানে প্রশ্ন উঠতে পারে যে মৌলিক কাঠামো কি, কোনগুলো মৌলিক কাঠামো, তাই না? কোনগুলো হচ্ছে মৌলিক কাঠামো? দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন আর অ্যাজ ফলো। তাহলে আমাদের যে মৌলিক কাঠামো কোনগুলো সেগুলো আমরা কিছু পয়েন্ট দেখব। সেটা হচ্ছে দেখব দ্য বেসিক ফিচার্স কনস্টিটিউশন। এর মধ্যে যেটা হচ্ছে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিমেসি দ্য কনস্টিটিউশন, রিপাবলিক ডেমোক্রেটিক, একটি হচ্ছে প্রজাতন্ত্র গণতন্ত্র, সুপ্রিমেসি সর্বোচ্চ পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট, সিকুলার ক্যারেক্টার ধর্মনিরপেক্ষ চরিত্র অফ দ্য কনস্টিটিউশন, ফেডারেল ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা, সেপারেশন অফ পাওয়ার ক্ষমতা স্বতন্ত্রীকরণ, আর একটা যেটা হচ্ছে ইউনিটি অ্যান্ড সুভারেনিটি অফ ইন্ডিয়া, ভারত একটা সার্বভৌমত্ব দেশ। এইগুলো হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো। কি হচ্ছে? সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, রিপাবলিক অ্যান্ড ডেমোক্রেটিক্স, প্রজাতন্ত্র গণতন্ত্র সরকার, সিকুলার ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন ধর্মনিরপেক্ষ সংবিধান, ফেডারেল ক্যারেক্টার অফ কনস্টিটিউশন যুক্তরাষ্ট্রীয় সংবিধান, সেপারেশন ক্ষমতা স্বতন্ত্রীকরণ, ইউনিটি অ্যান্ড সুভারেনিটি একটা